আসসালামু আলাইকুম। আজকে আমরা প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষয় ইউনিটের প্রশ্নগুলো সমাধান করব। আপনারা আজকে দেখতে পারবেন নিত্য নতুন কিছু চমক প্রশ্ন আজকে চলে আসছে, যেগুলো কিছু সিলেবাসের বাইরেও রয়েছে, আর ম্যাক্সিমাম প্রশ্নই কিন্তু গতানুগতিক বিগত বছরের চেয়ে সহজ হয়েছে। ওকে, তবে কিছু প্রশ্ন বইয়ের বাইরে ছিল, সিলেবাসের বাইরে। তো যাই হোক, সব কিছু মিলিয়েই হলো আমাদের এই আজকের প্রশ্ন সমাধান। আমরা চলে যাচ্ছি আজকের ক্ষয় ইউনিটের, অর্থাৎ আর্টসের স্টুডেন্ট, মানবিকের স্টুডেন্ট ক্ষয় ইউনিটে যে পরীক্ষায় অ্যাটেন্ড করেছে সেই বিষয়গুলো আমরা দেখব, যেখানে রয়েছে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান। প্রথমে হচ্ছে এমসিকিউ 60 মার্কের, যেখানে বাংলা 15, ইংরেজি 15, জিকে হচ্ছে 30। এই 60 মার্কের এমসিকিউর মধ্যে 5 নাম্বার হচ্ছে 24। যারা পাশ করবে 24 পাবে, তাদের রিটেনের খাতা কাটা হবে, আর যারা সেটা পাবে না তাদের রিটেনের খাতা আর দেখা হবে না। তাহলে আমরা আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি। যারা পরীক্ষা দিয়েছো তোমরা মন খারাপ করার কোনো কারণ নাই, যা হয়েছে সেটা হবে। সঠিক উত্তরগুলো মিলিয়ে নাও, দেখা যাক, আল্লাহ ভরসা, যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে। সুতরাং হাই হতাশ করে কোনো লাভ নেই। আমরা আজকে প্রথম প্রশ্নটা দেখছি বাংলা থেকে। আমরা বাংলা পার্টটা প্রথমে শেষ করি। গমন করার ইচ্ছা, গমনের ইচ্ছা, এটাকে এক কথায় কি বলবো আমরা? অর্থাৎ কোথাও আমার যে গমন করতে যদি কোথাও ইচ্ছে করে, সেটাকে এক কথায় বলা হয় জিজ্ঞাসা। ওকে, আমরা একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি। এক কথায় আমরা এটাকে বলবো জিজ্ঞাসা, অর্থাৎ এক কথায় এটাকে জিজ্ঞাসা বলা হয়। গমনের ইচ্ছা, এটাকে বলা হয় জিজ্ঞাসা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন কে? আখতারুজ্জামান ইলিয়াস? না। শামসুর রহমান? না। সৈয়দ অলিউল্লাহ? না। কে? জসিমউদ্দিন। জসিমউদ্দিন ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এবার গ্লাসরি, গ্লাসারি, গ্লাসারি শব্দটার বাংলা অর্থ কি? গ্লোসারি, গ্লোসারি শব্দটার বাংলা অর্থ কি? গ্লোসারি শব্দটার বাংলা অর্থ হলো গ্রন্থপঞ্জি। ওকে, গ্লোসারি শব্দটা হলো গ্লোসারি, এটার বাংলা অর্থটা কি? গ্রন্থপঞ্জি। এবার বুকের ভেতর দারুণ জ্বর, বুক পেতেছি গুলি কর, এটা কোন ধরনের বাক্য? এটা কেমন বাক্য? বুকের ভেতর দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর, এটা দুইটা বাক্য যদি থাকে পাশাপাশি, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি জটিল বাক্য। জটিল না, জটিল হতে পারে না, এটা জটিল বা মিশ্র। জটিল আর মিশ্র হলো একই জিনিস, তাহলে এটা হতে পারে না, এটা যৌগিকে চলে আসবে, যৌগিক। ওকে, জটিল আর মিশ্র কিন্তু একই জিনিস, তাহলে দুইটা উত্তর তো হতে পারে না, তাহলে সঠিক উত্তর হচ্ছে এটা, যৌগিক। ওকে, এবার জিজ্ঞেস করছে বিদ্রোহী কবিতায় কোন নামটা নাই? বিদ্রোহ কবিতায়, অর্থাৎ বলবীর, বলো উন্নত মমশির, এই যে কবিতা রয়েছে, এখানে চেঙ্গিস খানের কথা রয়েছে, পরশুরামের কথা রয়েছে, ইসরাফিলের তোগলাক্ষা, এর কোনো নাম নাই। ওকে, কলকাতায় ব্যবসা করার অনুমতি পাবার জন্য ইংরেজরা মানিক চাঁদকে কয় টাকা দিয়েছিল? নজরানা দিয়েছিল 12,000 টাকা। 12,000 টাকা নজরানা দিয়েছিল। ওকে, এবার আহ্বান গল্পে তিত্তিরাজ গাছে কোন লতা দুলছিল? কোন লতার কথা বলা আছে? এটা তেলাকুচ লতা, স্বর্ণলতা, মাধবীলতা, মাকাল লতা। কোন লতা দুলছিল? এটা হলো মাকাল লতার কথা বলা আছে, মাকাল লতা। ওকে, কোন শব্দ বা শব্দগুচ্ছ ফেব্রুয়ারি 1969 এই কবিতায় নাই? কোন শব্দটা? সন্ত্রাস আছে, মানবিক বাগান আছে, ভরপুর আছে, আবাহন, এই শব্দটা এই কবিতার মধ্যে নাই। এবার কোন শব্দগুচ্ছ শুদ্ধ? এখানে যতগুলো আছে শিরোধার্য, বানান কিন্তু এভাবে না, এখানে বিসর্গ আছে, তাহলে এটা ঠিক নেই। অধিকারিণী বানান ভুল, সহমর্মী ভুল। ওকে, দূরদর্শী, এই যে এখানে হবে মূর্ধন্য ষ, এগুলো ভুল। তাহলে অহরাত্র, এটা হলো সঠিক। সাহিত্য শাসন, এইটা সঠিক। এবারে আপনাগো দেশটা বড় জাহেলের দেশ, জাহেল, আবু জাহেল, এই জাহেল শব্দ হলো আরবি শব্দ, জাহেল। ওকে, আবু জাহেল। ওকে, কোন শব্দে আধিক্য অর্থে পরা উপসর্গ ব্যবহার হয়েছে? অনেক বেশি, পরা। পরাধীন, পরামর্শ, পরাগায়ন, পরাক্রান্ত, মানে কি? প্রচুর আক্রান্ত, সেটাকে পরাক্রান্ত বলে। প্রচুর অর্থে এটা ব্যবহার হয়েছে, আধিক্য অর্থে ব্যবহার হয়েছে। ওকে, জলধি শব্দটা মানে কি? মাঝখানের যে শব্দ সেটা ওকার উচ্চারিত হয়। ওকে, যেমন উত্তম, এটাকে আমরা উচ্চারণ করি কি? উত্তম, এটাকে উচ্চারণ করতে হবে উত্তম। মাঝখানে যে শব্দটা, তাহলে জলধি, জলধি, এটা বি, এখানে যেটা আছে এটা জলধি। ওকে, এবারে যেমন কুকুর তেমন মগুর, এই কুকুরকে বিশেষণ করছে, কুকুরের আগে আছে যেমন, এটা কি ধরনের সর্বনাম? এটা সাপেক্ষ সর্বনাম। ওকে,
কুকুরের আগে এটা সর্বনাম, অর্থাৎ নাউনের আগে যে বসে সে হইল অ্যাডজেক্টিভ। এই বাংলায় যেটাকে সর্বনাম বলে সেটা সাপেক্ষ সর্বনাম। কোন শব্দগুচ্ছ আবিধানিক ক্রম সঠিক? আবিধানিক অর্থাৎ ডিকশনারিতে কোনটা? ডিকশনারিতে আমরা জানি প্রথম থাকে সরোয়া, তারপরে সরেয়া, তারপরে রস্যই, তারপরে দীর্ঘই, ওকে, তারপরে রস্যু দীর্ঘ, এইভাবে যে সিরিয়াল থাকে, তারপরে ক খ, এই যে সিরিয়াল ডিকশনারিতে, এখানে কোনটা হতে পারে? অনাবিল, অনাবৃষ্টি, অনুষ্ঠান, অমিল। কিভাবে হইল? এই অনা, এই যে অনাবিল, তারপরে অনাবৃষ্টি, তারপরে এই যে প্রথমে গেল আকার, ওকে, আকারের পর কি আসলো? এই যে রস্যুকার, ওকে, এইখানে তাহলে প্রথমে আসলো অনাবিল, এই বিলের পরে বৃষ্টি, তাহলে এই বৃষ্টির আগে অনাবিল আসবে, অনাবিলের পরে বৃষ্টি আসতে পারে, অনুষ্ঠান, এরপরে এই যে অনুষ্ঠান পাঠটা আসতে পারে, অমিল। অর্থাৎ ডিকশনারিতে পর্যায়ক্রমে কিভাবে থাকে, অর্থাৎ এই ডিকশনারিতে আমাদের যে শব্দগুচ্ছ থাকে, যেমন বাংলায় বলতে পারি সরোয়া, সরেয়া, রস্যই, দীর্ঘই, এইভাবেই থাকে, রস্যু দীর্ঘ, তাই তো, রি, এ, ওই, ও এই হিসাবে যেভাবে থাকে। আবার দেখা যায় ক ব্যঞ্জন বর্ণের মধ্যে ক, খ, গ এইগুলো যেভাবে থাকে এইখানে সেই হিসাবে শুধুমাত্র এই প্রথমটাই কারেক্ট। ওকে, পরের অংশটা চলে যায়। ইহার গতি সহজ, দীপ্ত নির্মল, সৌন্দর্যের সুচিতা, অপূর্ব। বাক্য অংশটি কোন রচনার অন্তর্গত? এটা কোথায় রয়েছে? অপরিচিতার মধ্যে রয়েছে এটা। ওকে, এই হলো বাংলার 15টা প্রশ্ন ছিল। এরপরে আমরা ইংরেজিতে দেখি কি আছে। দ্য প্লেয়ার্স অ্যালং উইথ দ্য কোচ। এখানে আমরা জানি যে ভয়েসের যে নিয়মটা, প্রথমে অবজেক্ট অংশ হয়, তারপরে হয় একটা বিভার, তাই তো। দ্য প্লেয়ার্স অ্যালং উইথ দ্য কোচ, অর্থাৎ কোচ সহ যে খেলোয়াড়রা আছে তারা, তাদেরকে আর রিকোয়ার্ড টু অ্যাটেন্ড দ্য মিটিং, অর্থাৎ তাদেরকে মিটিং এ অ্যাটেন্ড করার জন্য বলা হয়েছে। কোচ সহ প্লেয়ারগণ, খেলোয়াড়গণ, তাদেরকে রিকোয়ার্ড করা হয়েছে মিটিং এ অ্যাটেন্ড করার জন্য। তাই এটা ভয়েস থেকে আসছে, এটা আর রিকোয়ার্ড হবে। ওকে, এবার কি বলছে? এখানে এই যে পরের পার্ট দেওয়া আছে, এখানে দুইটা পার্ট দেওয়া আছে। এখানে পরের পার্টটা হলো পাস্ট টেন্স, এই যে কুড দেওয়া আছে, আই কুড নট ড্রিঙ্ক ইট, তাহলে এই পাশে হবে সিন্স। কেন সিন্স হবে? সিন্স দ্য ওয়াটার ওয়াজ সল্ট। পরের পার্টটা এখানে বলা আছে পাস্ট টেন্স, আই কুড নট ড্রিঙ্ক ইট, যেহেতু পানিটা লবণাক্ত ছিল আমি তাই পান করতে পারলাম না। দ্য সিনোনিম অফ এক্সাস্টেড মানে কি? বাউন্ডারি দিয়ে বাধ্যবাধকতা করা, ডিপ্লেটেড, ওকে, আমার সীমাবদ্ধতা থাকা, এক্সাস্টেড সীমাবদ্ধ করা, ডিপ্লেটেড সীমাবদ্ধ করা। ওকে, হ্যাড আই বিন হিয়ার কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল বাক্য আমরা জানি চারটা কন্ডিশন, প্রথম জিরো কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। ওকে, তাহলে এটা হলো থার্ড কন্ডিশন। হ্যাড আই বিন হিয়ার আই কুড হ্যাভ। জানো আমাদের যারা স্টুডেন্ট রয়েছে এগুলো কিন্তু কন্ডিশনাল সেন্টেন্সের চারটা নিয়ম আমরা পড়াইছি, 2-3 বার পড়ানো হয়েছে। এটা আমাদের সকল স্টুডেন্ট, ম্যাক্সিমাম স্টুডেন্ট পারবে, আমাদের এগুলো সব বারবার পড়ানো হয়েছে। ওকে, কি বলছে? হুইচ ফিগার অফ দ্য স্পিচ হ্যাজ বিন ইউজড ইন দ্য সেন্টেন্স লাইফ ইজ এ পাজল উইথ পিচেস দ্যাট ডোন্ট অলওয়েজ ফিট। লাইফ কিন্তু একেবারে সব জায়গায় যে ফিট থাকে তা নয়, এটাকে মেটাফোর বলে। জীবন যেখানে যেমন, ওকে, জীবন যেখানে যেমন, জীবন সব জায়গায় একেবারে সাজানো গোছানো থাকবে না। লাইফ ইজ এ পাজল উইথ পিসেস দ্যাট ডোন্ট অলওয়েজ ফিট। লাইফের চতুর্পাশে যা কিছু থাকবে আসবে সবকিছু একেবারে ফিট থাকবে, ব্যাপারটা তা নয়, এটাকে বলা হয় মেটাফোর। ওকে, আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট স্পেলিং। এখানে ইনকারেক্ট কে আছে? এখানে সবগুলো ইনকারেক্ট, খালি শুধু শিওর। এখানে কি বলা আছে? এই যে সিরেপটিটিয়াস, এইখানে ডাবল আর হবে, SURR হবে, RRP। ওকে, অর্থাৎ এখানে ডবল আর হবে কিন্তু এখানে একটা আর দেওয়া আছে, এইটাই ভুল, এখানে ইনকারেক্টটা বের করতে বলছে। পরেরটা কি বলছে? ইফ দিয়া, আবার বাক্য দিয়েছে ইফ দিয়া। ইফ দা মাইগ্রেন্টস হ্যাড টেকেন মোর প্রিকিউশনস দে সারভাইভ। অর্থাৎ যদি তারা, ইফ দ্য মাইগ্রেন্টস অর্থাৎ যারা বিদেশে লোকজন পাঠায়, মাইগ্রেন্টস যারা করে, তারা যদি অধিক সচেতন হতো, প্রিকুয়েশনস দে সার্ভড, তাহলে এখানে কি দেওয়া আছে? হ্যাড দেওয়া আছে, অবশ্যই উড হবে। এই যে একটু আগে যে আমরা দেখলাম কন্ডিশনাল সেন্টেন্সের যে 3 নাম্বার থার্ড কন্ডিশন, এখানে আবারও সেই থার্ড কন্ডিশন থেকে আবারও আসছে। ওকে, এগুলো আমাদের শীট থেকে অ্যাভেলেবেল কমন আসছে এগুলো। ওকে,
কি বলছে, স্ট্রে ডগস, অর্থাৎ যারা ক্ষুধার্ত কুকুররা কি হয়, স্ট্রে ডগস। তাহলে ডগস কুকুরগুলা কি হবে, স্ট্রে ডগস ফিড হবে, খায়, খাওয়ানো হয়, এটা ফিড হবে, ফিড, এখানে ডগস দেওয়া আছে, ফিড দেমসেলভস অন স্ক্র্যাপস, রাস্তার উচ্ছিষ্ট খাবারগুলো তারা খায়। ওকে, এবার কি জিজ্ঞেস করছে, দ্য টিচার আস্কড জাফর, জাফরকে টিচার প্রশ্ন করলো, এই যে আস্কড দেওয়া আছে এখানে পাস্ট টেন্স বলেই দেওয়া আছে, তাহলে এখানে পাস্ট টেন্স একটাই আছে, ডিড ইউ প্র্যাকটিস ইওর এক্সারসাইজ ইয়েস্টারডে ডিউরিং দ্য টাইম অ্যালোটেড টু ইউ, তোমার জন্য যে টাইম দেওয়া ছিল সেটা কি তুমি সেই প্র্যাকটিস গুলো করেছো, এটা জাফরকে স্যার জিজ্ঞেস করলো। তাহলে এখানে পাস্ট টেন্সের একটাই আছে, এটাই কারেক্ট। ওকে, সি লেন্ড, সে ধার দিল, ঠিক আছে। লেন্ড যদি আমরা হিসাব করি তাহলে লেন ধার দেওয়া মানে হলো এগেইনস্ট, লেন লেন যদি ধার দেওয়া, লেন্ড এগেইনস্ট হয়, লেন্ড এগেইনস্ট দ্য ওয়াল গ্যাপসিং ফর দ্য ব্রেথ। ওকে, লেন্ডের পরে এগেইনস্ট হয়। ওকে, এরপরে কি আছে, দ্য ল্যাক অফ রেইন দিস ইয়ার মে, কি হতে পারে, দ্য ল্যাক অফ রেইন, বৃষ্টির অভাবের কারণে, দিস ইয়ার মে, এই বছর কি হতে পারে, মে অ্যাডভার্সলি এফেক্ট, এখানে একটা ভার্ব দরকার, এখানে আছে ইফেক্ট, ইফেক্ট ভার্ব হয় না। ওকে, অ্যাডভার্সলি এফেক্ট, এফেক্ট করতে পারে, মে এফেক্ট, মে অ্যাডভার্সলি এফেক্ট দ্য টোটাল অ্যাভেইলেবিলিটি অফ দ্য এগ্রিকালচারাল ক্রপস, অর্থাৎ এবছর বৃষ্টি কম হওয়ার কারণে এটা এফেক্ট করতে পারে কৃষি পণ্যগুলোকে। এরপরে জিজ্ঞেস করছে কি, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে ফরবিড, ফরবিড, ফরবিড টু, ফরবিড টু মনে রাখতে হবে। ওকে, এখানে জয়তী ফরবেড হিম, ফর হবে না। ওকে, এটা সি, জয়তী ফরবেড হিম, ফরবেড, এই ফরবেডের সাথে টু আছে, গো টু দ্য মিটিং। ওকে, এবার জিজ্ঞেস করছে কি, দ্য অ্যান্টোনিম অফ ইমপ্রুডেন্ট, ইমপ্রুডেন্টের, ইমপ্রুডেন্ট মানে বোকা শোকালো, এটার অ্যান্টোনিম কি, বিপরীত কি হবে, ওয়াইজ, বুদ্ধিমান। এ পারসন হু হেল্পস পিপল থ্রু দ্য চ্যারিটেবল কজেস, একজন যে লোক যে চ্যারিটেবলের কাজে, দাতব্য কাজে হেল্প করে, তাকে কি বলবো আমরা, তাকে ফিলান্থ্রপিস্ট বলা হয়। লাস্ট ইংরেজি কি বলছে, টু জাম্প অন দা ব্যানগাউন, ব্যানগনে কেউ যদি জাম্প করে সেটাকে কি বলা হয়, এটাকে বলা হয় জয়েন সামথিং পপুলার, কোন জনপ্রিয় কোন বিষয়ে কেউ যদি যুক্ত হয় সেটাকে বলা হয় টু জাম্প অন দা ব্যানগন। ওকে, তাহলে বাংলা ইংরেজি শেষ হয়ে গেল, আমরা চলে যাব এবার সাধারণ জ্ঞানে। এবার আমরা সাধারণ জ্ঞানে চলে যাচ্ছি। আপনারা যারা যারা দেখছেন লাইভটা, অবশ্যই আপনাদের যারা ভর্তি স্টুডেন্ট রয়েছে তাদেরকে শেয়ার করে দিবেন, অথবা যারা চাকরি প্রত্যাশী রয়েছে তাদেরকে অবশ্যই সবাই শেয়ার করে দিবেন, যাতে প্রত্যেকে এই লাইভটা দেখতে পারে এবং তাদের নিজেদের উপকারে ব্যবহার করতে পারে। ওকে, তাহলে আপনারা সবাই একটু শেয়ার করে দেন, আমরা দেখি এবার জিকে কি আসে। জিকে আপনারা কিন্তু উত্তর দিবেন, দেখি জিকে কে কে উত্তর দিতে পারে। সাধারণ জ্ঞান শুরু হয়ে গেল। জিকে অবশ্যই আমাদের স্টুডেন্টরা যারা রয়েছে, যারা চাকরিজীবী অথবা যারা এডমিশন প্রার্থী রয়েছে, অবশ্যই সবাই পারবে। ওকে, নিম্নের কোন বিষয়টি জুলাই সনদ, জুলাই সনদে উল্লেখ করা হয়নি? জুলাই সনদ আমরা জানি জাতীয় সংসদে বসে, যেটা জাতীয় সংসদের যে আউটডোর স্টেডিয়ামে বসে যেটা পালন করা হয়েছিল, সেই জাতীয় সংসদের যে বাহিরের মাঠে রয়েছে সেখানে বসে জুলাই সনদ পাশ করা হয়েছিল, ডক্টর ইউনূস ছিলেন সেখানে। ওকে, তাহলে জুলাই সনদে কোনটা উল্লেখ করা হয়নি? চিকিৎসার অধিকারকে মৌলিক অধিকার দিতে হবে, বিচার বিভাগের স্বাধীন সচিবালয় গঠন করতে হবে। আমরা জানি যে বিচার বিভাগের জন্য যে স্বাধীনতা, বাংলাদেশ সংবিধানের একটা কিন্তু অনুচ্ছেদ আছে, সেটা হইলো 22 নম্বর অনুচ্ছেদে বলা আছে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে আলাদা করতে হবে। কিন্তু এই যে জাতীয় সংবিধান, এই যে বাংলাদেশের সংবিধান, সংবিধানটা কার্যকর হয়েছে কত সালে? সংবিধান কার্যকর হয়েছে সেই 1972 সালের 16 ডিসেম্বর থেকে। কিন্তু কোন সরকার এই নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে আলাদা করে না। পরবর্তীতে 2007 সালে মাজদার হোসেন নামে একজন বিচারক, একজন জজ, তিনি মামলা করলেন সরকারের বিরুদ্ধে, সরকার বনাম মাজদার হোসেন।
ওকে, মাজদার হোসেন বনাম রাষ্ট্রের বিরুদ্ধে তিনি মামলা করলেন, যে মামলাটা এইভাবে যে সংবিধান এই সরকার লঙ্ঘন করছে। কিভাবে? সংবিধানের 22 অনুচ্ছেদে বলা আছে যে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা হবে, সেটা করা হয়নি। পরবর্তীতে মাজদার হোসেন এই মামলার রায়ের পরে সরকার সিদ্ধান্ত নেয় যে আলাদা বিচার বিভাগ গঠন করবে, সেই আলাদা তাদেরকে স্বাধীনতা দেওয়া হয়, এবং এরপর থেকে কিন্তু এই যে পিএসসির অধীনে কিন্তু বিচারক নিয়োগ হয় না, অর্থাৎ যারা সহকারী জজ যারা, এটা কিন্তু আগে 2007 সালের আগে কিন্তু পিএসসির বিসিএস এ ছিল, বিসিএস এ তখন একটা ক্যাডার ছিল বিসিএস, এই ক্যাডারের নাম ছিল কি বিসিএস বিচার, এইভাবে লেখা হতো, এই বিসিএস এখানে থাকতো ব্র্যাকেটে বিচার, এখন যেভাবে থাকে বিসিএস কি অ্যাডমিন, বিসিএস শিক্ষা, বিসিএস পররাষ্ট্র, এইভাবে একটা ক্যাডার ছিল বিসিএস বিচার। পরবর্তীতে সরকার এটা রায় করে, কিন্তু আলাদা বিচারালয় কিন্তু দেওয়া হয় না, অর্থাৎ সুপ্রিম কোর্টের যে আলাদা বিচারালয় কিন্তু দেওয়া হয় না, সেইটা কিন্তু নভেম্বর মাসের এই যে 30 তারিখ, এই 10-12 দিন আগে কিন্তু সেই বিচারালয় আলাদাভাবে করা হয়েছে। তাহলে এইখানে এবারের প্রশ্নটা হইলো, এই যে আমরা জুলাই সনদে কোনটার কথা বলা হয়েছে? প্রধানমন্ত্রীর বিষয়ে বলা হয়েছে জুলাই সনদে যে কেউ 2 বারের বেশি থাকতে পারবে না, অর্থাৎ 5 বছর 10 বছর, এটা আছে। তাহলে সংসদীয় সরকার ব্যবস্থা কার্যকর থাকবে। আবার সংসদ ছিল আগে 1 কক্ষ বিশিষ্ট, এখন হবে 2 কক্ষ বিশিষ্ট, অর্থাৎ একটা যারা 300 350 এমপি হবে সেখান থেকে আবার বাছাই করে উচ্চ কক্ষ হবে। বিচার বিভাগ স্বাধীন, এটা বলা হয়েছে, এই যে বিচারালয় গঠন করা হবে। তাহলে প্রথমটা হইলো কারেক্ট, অর্থাৎ চিকিৎসাটাকে আমরা এই হিসাবে নেব মৌলিক অধিকার, এটা জুলাই সনদে নাই, এগুলো আগে থেকেই বলা আছে। ওকে, তাহলে এই বিষয়টা হয়ে গেল। আমরা পরের প্রশ্ন দেখি, সবার আগে কে উত্তর দিতে পারে। লিভ নো ওয়ান বিহাইন্ড, লিভ নো ওয়ান বিহাইন্ড। ওকে, কারো পিছন থেকে পলায়ন করো না, লিভ মানে চলে যেও না, ত্যাগ করো না, নো ওয়ান বিহাইন্ড কারো পিছন থেকে পলায়ন করো না। এই নিচের কোনটির মূলনীতি? টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, বাংলাদেশ ভিশন 41, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য, প্যারিস চুক্তি, এটা কার? দেখি কারা কারা উত্তর দিতে পারে। ওকে, জিকে দেখতে চাই, কারা কারা জিকের জন্য বস, কে কে সঠিক উত্তর দিতে পারে দেখি। নুরাইসি বা আছে আমাদের সাথে লাইনে। ওকে, দেখি তাহলে কে সঠিক উত্তর দিতে পারে। আমাদের লিভ নো ওয়ান বিহাইন্ড, এই নিচের কোনটির মূলনীতি? এইটা কার মূলনীতি? এটা কিন্তু টেকসই, এসডিজি একটা গোল, এসডিজি 17টার মধ্যে একটা গোল। ওকে, তাহলে এই প্রশ্নটা একটু কঠিন ছিল, এটা করে দিলাম। এবার বাংলাদেশে কয় ধরনের স্থানীয় সরকার প্রতিষ্ঠান আছে? স্থানীয় সরকার প্রতিষ্ঠান আছে কয় ধরনের? আমরা এলাকা ইউনিয়ন পরিষদ দেখি, উপজেলা পরিষদ দেখি, জেলা পরিষদ দেখি, পৌরসভা পরিষদের একটা ব্যবস্থা দেখি, পৌরসভার একটা যে বিষয় দেখি সেখানে একটা রয়েছে, সিটি কর্পোরেশন একটা রয়েছে। তাহলে টোটাল কয়টা হইল? 5টা হইল, 5টা। ওকে, এবারের প্রশ্নটা আমরা দেখতে চাই। এবারে আমরা ওকে, তাহলে অনেকগুলো প্রশ্ন আমরা দেখলাম। এবার আমরা দেখতে চাই যে এবারের এই প্রশ্নটা কে সবার আগে সঠিক উত্তর দিতে পারে দেখি। বাংলাদেশ সম্প্রতি কোন আন্তর্জাতিক মানবাধিকার চুক্তিতে স্বাক্ষর করেছে? বাংলাদেশ সাম্প্রতিক কোন আন্তর্জাতিক মানবাধিকার চুক্তিতে স্বাক্ষর করেছে? 1 নম্বরে জিজ্ঞেস করছে ইন্টারন্যাশনাল Convention on Civil and Political Rights, International Convention on Protection All Persons from Enforced Disappearance, এটা খ সঠিক। ওকে, ওকে, এটা কিন্তু 4-4-এর দেখি কে কে সঠিক উত্তর দিতে পারছে। এই প্রশ্নটা কিন্তু একটু কঠিন ছিল, আজকের প্রশ্ন ওভারঅল বিগত বছরগুলোয় আমরা ডাবির প্রশ্ন যেভাবে দেখি সেগুলো কিন্তু আরো কঠিন। ওকে, যেমন আমরা এবছর দেখলাম গ্রামার থেকে বেশ কিছু কোশ্চেন দিয়েছে, সিন্সের একটা ব্যবহার দিয়েছে, আমরা দেখলাম যে কন্ডিশনাল সেন্টেন্সের 2-3টা নিয়ম দিয়েছে। ওকে, কিন্তু বিগত দিনগুলোতে কিন্তু এভাবে দেখি না, আমরা আরো কঠিন দিয়ে থাকে। ওকে, এক কথায় প্রকাশ দিয়েছে, ফ্যারাইজিডিয়ামস দিয়েছে, এটা বিগত দিনে অনেক কঠিন হয়ে থাকে। ওকে, আমাদের নুরাইসি ভাই সে কিন্তু সঠিক উত্তর লিখতে পারছে। আমরা পরের প্রশ্নে চলে যাই। দেখি, এই যে
2025-এ এটা 2025 হবে, 2025 অনুযায়ী যে বাৎসরিক যে আমাদের হিসাব হয়, সবচেয়ে বেশি দরিদ্র কোন জেলায়? খুলনা, রাজশাহী, ঢাকা, বরিশাল। দেখি কে সঠিক উত্তর বলতে পারে। ওকে, 5 নাম্বার প্রশ্ন। অর্থাৎ বাংলাদেশে যে জরিপ হয়, বাংলাদেশে যে আদমশুমারি বা জরিপ যেটা হয়েছে, তাতে সবচেয়ে কোন বিভাগ সবচেয়ে গরিব? দেখি কে কে বলতে পারে। 5 নাম্বারের সঠিক উত্তর কে কে বলতে পারে? সবচেয়ে গরিব দরিদ্র কোনটা? খুলনা, রাজশাহী, ঢাকা, বরিশাল। সবচেয়ে গরিব কোন অঞ্চলের লোক? অর্থাৎ যে খানার আয় ব্যয় যে জরিপ হয়েছে, সেই জরিপ অনুযায়ী সবচেয়ে কোন অংশের লোক দরিদ্র? নুরাইসাইবা বলেছে ক। ওকে, সে বলেছে খুলনা অঞ্চলের। না, এটা হইল না, এটা হইল আমার বাড়ি এই যে বরিশাল। এই বরিশাল অঞ্চলটাই হলো সবচেয়ে গরিব। সেই গরিব দেশের মানুষ মোরা। এই যে এই বরিশাল, বরিশাল পড়ে গেল সবচেয়ে গরিবে, সবচেয়ে গরিবে বরিশাল পড়লো। তাহলে এখন পর্যন্ত আমরা যে প্রশ্ন দেখলাম, মেরিমণি কিন্তু সঠিক উত্তর বলেছে। সে বুঝতে পারছে যে আমার বাড়ি যে বরিশাল, সেই দিকের নামিতে সে লিখবেই লিখবে। মেরিমণি লিখেছে। ওকে, ফাইন। তাহলে এই যে প্রশ্ন আমরা দেখলাম, ওভারঅল এখন পর্যন্ত কিন্তু প্রশ্ন একেবারে সহজও করেনি, একেবারে কঠিনও করেনি, এভারেজ। ওকে, পরের প্রশ্ন দেখি কে বলতে পারে। জুলাই জাতীয় সনদ অনুযায়ী প্রধানমন্ত্রী পদে একজন ব্যক্তি সর্বোচ্চ কত বছর থাকতে পারবে? একজন ব্যক্তি, আমরা আগেই এটা, আমেরিকায় এই সিস্টেম আছে যে একজন প্রেসিডেন্ট 2 বারের বেশি থাকতে পারবে না। জুলাই সনদেও এই বিষয়টা আমাদের পরিষ্কার করেছে যে বাংলাদেশেও এইরকম একটা সিস্টেম চালু করতে চায়। জুলাই সনদে এটা আছে। এটা হ্যাঁ না ভোট হবে, যে 12 ফেব্রুয়ারি যে ভোট হবে সেখানে হ্যাঁ না, যদি হ্যাঁ এর পক্ষে হয় তাহলে এটা কার্যকর হয়ে যাবে। তাতে কয় বছর হয়? দেখি কে সঠিক উত্তর দিতে পারে। 6 নম্বরে, জুলাই জাতীয় সনদ অনুযায়ী প্রধানমন্ত্রী হিসাবে একজন ব্যক্তি 2 টার্ম থাকতে পারবে। টোটাল জীবনে সে 2 টার্মে 5 5 10 বছর, এর বেশি কেউ থাকতে পারবে না। ওকে, তাহলে এটা হলো বি সঠিক উত্তর। বি, বি সঠিক উত্তর। ওকে, আমাদের কিন্তু নুরাইসাইবা সে কিন্তু সঠিক লিখতে পারছে এটা। ওকে, বাংলাদেশের কোন জেলার পাট 61তম জিআই পণ্য হিসাবে স্বীকৃতি পেয়েছে? জিআই পণ্য আমরা জানি এটা ইন্টারন্যাশনালি একটা সার্টিফিকেট, ঠিক আছে। এই অঞ্চলের অর্থাৎ জিআই কাদেরকে দেওয়া হয়? এই জিআই সার্টিফিকেট তাদেরকেই দেওয়া হয় যাদের এই স্বতন্ত্র বৈশিষ্ট্য বিশ্বে আর কোথাও না থাকে। তাহলে এটা কোন অঞ্চলের পাটকে দেওয়া হয়েছে? এটা ফরিদপুর অঞ্চলের যে পাট তাদেরকে দেওয়া হয়েছে। ওকে, মেরিমণি কিন্তু ঠিক কথা বলেছে, নুরাইসিবাও কিন্তু সঠিক উত্তর বলেছে। এবারে মেরিনা তাবাসসুম কোন প্রকল্পের জন্য 2025 সালে আগা খান পুরস্কার? আগা খানটা দেওয়াই হয় হলো ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচারের উপরে দেওয়া হয় সব সময়। ওকে, স্ট্রাকচার সেটা বিল্ডিং হতে পারে, বাড়ি, মসজিদ, এটার উপরেই কিন্তু আগা খান পুরস্কারটা দেওয়া হয়। তাহলে এই যে মেরিনা তাবাসসুম কোন প্রকল্পের জন্য 2025 সালে আগা খান পুরস্কার লাভ করেছেন? নুরাইসিবা 7 বলেছে। 7, খুব দ্রুত উত্তর দিতে হবে। দেখি কে সঠিক উত্তর দিতে পারে। মেরিনা তাবাসসুম কোন প্রকল্পের জন্য 2008 সালে আগা খান পুরস্কার লাভ করেন? মেরিমণি খুব দেরিতে কেন? প্রশ্নের উত্তর দিতে হবে ঝটাফট, তাড়াতাড়ি উত্তর দিতে হবে। ওকে, নুরাইসিবে বলছে ঘ, এটা ঠিক আছে। এটা খুদে বাড়ি, অর্থাৎ এই যে আগা খান পুরস্কার, যেটা আগা খানটা দেওয়াই হয় স্ট্রাকচারের উপরে, ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচার, বিল্ডিং, বাড়ি, এইগুলোর উপরে। তাহলে খুদে বাড়ির জন্য দেওয়া হয়েছে। প্রখ্যাত মরমী কবি হাসান রাজা। ওকে, হাসান রাজার বিখ্যাত আমরা যে গান শুনি, তাই না, কি ঘর বানামু আমি, তাই না, এরকম যে হাসান রাজার, তিনি একজন রাজা ছিলেন, কিন্তু তিনি এক পর্যায়ে তার জমিদারি সব ছেড়ে তিনি কিন্তু এই গান শুধু রচনা করেছেন। ওকে, শারমিন আক্তার মিম সে বলেছে 7 ঘ। ওকে, আমরা আছি 9 নম্বর প্রশ্ন। 9, প্রখ্যাত মরমী কবি শিল্পী হাসান রাজার জন্মস্থান কোথায়? তাই না, আমরা যে বিখ্যাত হাসান রাজার গান শুনি, যে লোককে বলে বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। তাহলে এই যে বিখ্যাত যে গান, হাসান রাজার গান, এটা এই হাসান রাজার বাড়ি কোথায় সেটা জিজ্ঞেস করেছে। 9 নম্বর, প্রখ্যাত মরমী কবি হাসান রাজার জন্মস্থান কোথায়? 9 নম্বর, নুরাইসিবা খ বলেছে সুনামগঞ্জ।
ওকে, নুরাইসিবা বলেছে খ, একজন সঠিক উত্তর দিয়েছে। ওকে, অনেকেই দেখি লাইভে আছে কিন্তু তারা সঠিক উত্তর দিতে পারছে না। মেরিমণি কিন্তু সঠিক উত্তর বলেছে সুনামগঞ্জ, মাত্র 2 জন। নুরাইসিবা সঠিক বলেছে এবং মেরিমণি বলেছে সঠিক, আর কেউ বলতে পারেনি। নিচের কোনজন অন্য 3 জন থেকে ভিন্ন? পাবলো পিকাসো কি করে? স্পেনের পাবলো পিকাসো পিকচার আঁকে। লিওনার্দো দা ভিনসি আমরা জানি বিশ্ববিখ্যাত একজন মহিলার ছবি এঁকেছে, মোনালিসা, যার হাসির ঝলক দেখে সারা বিশ্বের অসংখ্য মানুষ যার প্রেমে পড়েছে, সেই পিকচার এঁকেছিল লিওনার্দো দা ভিনসি। আবার যীশু খ্রিস্টকে যখন আল্লাহ আকাশে নিয়ে যান, তার যে লাস্ট সাপার, তিনি যে রাত্রে ভাত খেয়েছিলেন, রাতে যে সাপার করেছিলেন, সেই যে পিকচার, এটা লিওনার্দো দা ভিনসি। তিনিও পিকচার আঁকেন। ভিনসেন্ট ভ্যান গক তিনিও কিন্তু পিকচার আঁকেন। তাহলে এখানে ব্যতিক্রম হলো উলফ গ্যাং, ইনি হলেন ব্যতিক্রম, ইনি কোনো পিকচার আঁকেন না। ওকে, বাকি 3 জন। ওকে, মেরিমণি কি বলছে? চমৎকার, আচ্ছা ঠিক আছে। দেখি এবার এই লাইভটা কে কে শেয়ার করে দিয়েছে, আমরা একটু দেখতে চাই কে কে শেয়ার করছে, খুব দ্রুত কে কে শেয়ার করেছেন। আজকে আমরা কিন্তু সমাধান করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আজকে পরীক্ষা হয়ে গেল 6 ইউনিটের, অর্থাৎ মানবিক বিভাগের যে স্টুডেন্ট যারা পরীক্ষা দিয়েছে তাদের প্রশ্নটা আমরা সলভ করছি। তাহলে কে কে শেয়ার করছে একটু আমরা দেখতে চাই, যে কে কে শেয়ার করেছেন। লাইভটা একটু লিখে দেন যে হ্যাঁ আমি শেয়ার করেছি, শেয়ার ডান, খুব দ্রুত। ওকে, আমি এই প্রশ্নটা নিয়ে আলোচনা করব, এর মধ্যে আপনারা লাইভটা শেয়ার করে দিবেন এবং নিচে লিখে দেবেন যে হ্যাঁ শেয়ার করেছেন। তাহলে আমরা বলেছিলাম পাবলো পিকাসো, এর বাড়ি হলো স্পেনে। পাবলো পিকাসো সম্পর্কে কি বলবো, এতই দুর্দান্ত তিনি ছবি আঁকতে পারতেন। তিনি একটা ছবি এঁকেছেন, গাছের মধ্যে আঙ্গুর ঝুলতেছে। একটা পাখি এই ছবি দেখে সে মনে করছে যে জেনুইনই এটা হচ্ছে আঙ্গুর গাছের যে লতা, সেখানে আঙ্গুর দুলছে। ওই পাখি এসে আঙ্গুরে ঠোকর মারলো আর দেখলো যে এটা তো একটা কাগজের আঙ্গুর, কাগজের উপরে পিকচার তোলা। এইভাবে দুর্দান্ত ছবি আঁকতে পারতো পাবলো পিকাসো। লিওনার্দো দা ভিনসির তো ছবি আমরা সবাই জানি, মোনালিসার যে বিখ্যাত ছবি এঁকেছিলেন লিওনার্দো দা ভিনসি, এমন চমৎকার মহিয়সী নারীর ছবি এঁকেছিলেন, এমন চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছিলেন যে বিজ্ঞানীরা আজও খোঁজেন যে এই মোনালিসা আসলে কে। ওকে, এই রকম বিষয় ছিল। আর কি আছে? আবার লিওনার্দো দা ভিনসি কিন্তু যীশু খ্রিস্ট যখন তাকে যখন আল্লাহ চতুর্থ আসমানে উঠিয়ে নেন, তিনি লাস্ট যে খাবারটা খেয়েছিলেন রাত্রে, তার আরো 2 জন সঙ্গী নিয়ে সেই যে পিকচারটা এঁকেছিলেন কাল্পনিক, সেটা হলো লিওনার্দো দা ভিনসি, লাস্ট সাপার। ওকে, তাহলে আমরা পাইলাম যে শেয়ার করেছে মাত্র 2 জন, মেরিমণি এবং নুরাইসিবা 2 জন। ওকে, তাহলে বোঝাই যাচ্ছে যে আমাদের যারা রেগুলার স্টুডেন্ট, যাদের হৃদয় অনেক বড়, যারা অত্যন্ত ভালো ছাত্রী, যারা চায় যে জ্ঞানের আলো সব জায়গায় ছড়িয়ে দিই, সবাই প্রশ্নগুলো জানুক, শুধুমাত্র তারাই, সেরকম পাইলাম মাত্র 2 জন। ওকে, নুরাইসিবা এবং মেরিমণি, এই 2 জন পাইলাম মাত্র। আর সবাই লাইভটা দেখছে ফ্রি, কোনো অনুভূতি নাই। ওকে, দেখছে একটু শেয়ার করে দিলে কোনো অসুবিধা নাই, কিন্তু শেয়ার করেনি। মাত্র 2 জনকে পাইলাম যারা বড় হৃদয়ের অধিকারী, যারা ভালো স্টুডেন্ট, যারা শেয়ার করবে নিশ্চয়ই তারা ভালো স্টুডেন্ট। ওকে, আমরা পরের প্রশ্নে চলে যাই। যদি রিভারকে SJWFS এইভাবে লেখা হয়, তাহলে আর এর পরিবর্তে কিন্তু আসলো আর এর পরের শব্দটা, লেটারটা এস, আই এর পরে কিন্তু আসলো জে, ভি এর পরে UBW। তার মানে এখানে প্রথম যে শব্দটা আছে তার পরের লেটারটা দিয়ে সাজানো। তাহলে ঢাকাকে ডি এর পরে কি আসবে? ই আসবে। এরপরে আছে কি এইচ, এইচ এর পরে কি আসবে? HI। এরপরে কি আসবে? বি। কে এরপরে কি আসবে? এল। এরপরে কি আসবে? বি। এটা কই? এটা কোথায় আছে? EIBLB, EIBLB, এই যে EIBLB, এটা সঠিক উত্তর। ওকে, পরের প্রশ্নে চলে যাই। মুদ্রাস্ফীতি ঘটে কখন? যখন অর্থের যোগান বৃদ্ধি পায়, প্রচুর যখন টাকা হয়ে যায় তখন মুদ্রাস্ফীতি হয়ে যায়, মুদ্রার পরিমাণ অনেক বেড়ে যায়, যখন অর্থের যোগান বৃদ্ধি পায়, প্রচুর টাকার যখন যোগান আসে। দারফুর অঞ্চলটা কি হয়েছে? সুদান। আমরা জানি সুদানের একটা অংশ হলো দারফুর, এটা দীর্ঘমেয়াদী এখানে দীর্ঘমেয়াদী সংঘাত এবং মানবিক সংকটের কারণে দারফুর সংকটটা হয়েছে। কোন দেশ সর্বাধিক সংখ্যক প্রবাসী বাংলাদেশ থেকে নিয়েছে? বাংলাদেশি সর্বোচ্চ বেশি অবস্থান করছে কোথায়? এটা আমরা জানি সৌদি আরবে, সবচেয়ে পবিত্র সেই
আমাদের যে সৌদি আরব যে দেশ, যেখানে মক্কা এবং মদিনা পবিত্র নগরী, সেই সৌদি আরবে কিন্তু আমাদের সবচেয়ে বেশি লোক, বেশি লেবার হলো সৌদি আরবে। 1971 সালে প্রণীত স্বাধীনতা ঘোষণাপত্রে নিচের কোন বিষয়গুলো বাংলাদেশি জনগণের জন্য নিশ্চিত করার কথা বলা হয়েছে? এটা হলো সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এটার কথা বলা হয়েছে 1971 সালে। এরপরে এইচডিআই, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এই সূচক মূলত কি পরিমাপ করা হয়? এটা দিয়ে মূলত দেশের মোট উৎপাদন হিসাব করা হয় না, দেশের মানুষের শিক্ষা, স্বাস্থ্য, গড় আয়, ঠিক আছে, স্বাস্থ্য, গড় আয় এবং ব্যয় দেশের, এটা বি হলো সঠিক উত্তর। ওকে, এইচডিআই, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, একটি দেশের মূলত কি হিসাব করে? তারা দেশের মানুষের শিক্ষা, স্বাস্থ্য এবং আয়। বাংলাদেশের সঙ্গে ব্রিক্স এর বর্তমান সম্পর্কটা কি? ব্রিক্স এর কি সম্পর্ক রয়েছে আমাদের? ব্রিক্স এর হলো এটা বাংলাদেশের একটা অর্থনৈতিক সহযোগী দেশ। বিচার বিভাগের স্বাধীনতা কার্যকরভাবে বাস্তবায়নের জন্য একটা স্বাধীন বিচারালয় দরকার। এটা 2025 সালের 30শে নভেম্বর করেছে। এই যে আমরা সংবিধানের ঘটনা একটু আগে বলেছিলাম যে সংবিধানের 11টা ভাগ এবং 153টা অনুচ্ছেদ, এর মধ্যে 22 নম্বর অনুচ্ছেদে কিন্তু 1972 সাল থেকেই বলা আছে যে বিচার বিভাগ আলাদা হবে। কোথা থেকে? নির্বাহী বিভাগ থেকে। নির্বাহী বিভাগের প্রধানমন্ত্রী বা অন্যান্য মন্ত্রী, এরা হইল নির্বাহী বিভাগ। এরা কি করে? বিচার বিভাগকে আলাদা না করে বিচারের আগের দিন রাতে জজ সাহেবকে টেলিফোন করে বিচারের রায় বিভ্রান্তি করায়। এই জন্য বিচার বিভাগ, এটা সংবিধানের 22 নম্বর অনুচ্ছেদে বলা আছে যে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা হবে। জজ সাহেবরা স্বতন্ত্র স্বাধীনভাবে রায় দেবেন, কেউ তাদেরকে টেলিফোন করে বায়াস করতে পারবে না। কিন্তু এটা সরকার 2007 সাল পর্যন্ত এটা বাস্তবায়ন করেনি। 2007 সালে মাজদার হোসেন নামে একজন জজ এই বিষয়ে তিনি রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করলেন, কি মাজদার হোসেন বনাম রাষ্ট্র, এরকম। পরবর্তীতে সরকার এই বিচার বিভাগকে আলাদা করতে বাধ্য হয় এবং তারপর থেকে কিন্তু জজদের নিয়োগ হয় বিজেএস, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস, এটার অধীনে হয়ে থাকে। এবং সেটা 2009 সাল থেকে শুরু হইলেও এই বিচারালয় শুরু হয় 30শে নভেম্বর 2025, আলাদা সচিবালয়। কোন দেশ কোন আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনেছে? এটা কে এনেছিল? এটা এনেছে হলো কোন দেশ? দক্ষিণ আফ্রিকা এনেছে। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, আইসিজে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, অর্থাৎ নেদারল্যান্ডের হেগে যেটা রয়েছে আন্তর্জাতিক কোর্ট অফ জাস্টিস, এটা কিসের? জাতিসংঘের যে বিচারালয় রয়েছে, জাতিসংঘের 6টা অঙ্গের মধ্যে একটা হলো আইসিজে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। সেখানে দক্ষিণ আফ্রিকা এই যে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনেছে। সম্প্রতি কতটি ব্যাংকে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি নাম দিয়েছে? বাংলাদেশে আমরা সবাই হলাম মুসলিম, ইসলাম ধর্মের অনুসারী। এখানে ইসলামী কোনো নাম দিলেই আমাদের একটা আলাদা অনুভূতি কাজ করে। একটা দুষ্ট চক্র এই সুযোগগুলো কাজে নাম দিয়া, এই সুযোগটা কাজে লাগায়, তারা হোটেলের নাম দিল ইসলামী হোটেল, কিন্তু ভিতরে কাজ করে সব অনইসলামিক কাজ। এইভাবে একটা গোষ্ঠী এইরকম ইসলামী নাম দিয়ে 5টা ব্যাংক নিয়ে গ্রাহকের অর্থ আত্মসাৎ করেছে, কিন্তু গ্রাহকদের টাকা এখন আর ফেরত দিতে পারতেছে না। পরে এই অন্তর্বর্তীকালীন সরকার বাধ্য হয়ে এদেরকে এই 5টা এই দুর্বল ইসলামী ব্যাংকে 5টা এইরকম ইসলামী কি আছে? ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এনআরবি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ইসলামী ব্যাংক, তারা নাম দেশে ইসলামী কিন্তু কাজে হচ্ছে অনইসলামিক। জনগণের সাধারণ মানুষের টাকা পয়সা তারা আত্মসাৎ করে এখন আর টাকা দিতে পারছে না। পরেও এই সরকার এসে এই 5টা ব্যাংকে একটা ব্যাংকে নিয়ে আসছে, 5টা। এরপরে আসছে কি? এই যে গান, এই যে আমরা কয়েকদিন আগে এই গানগুলো দিয়েছিলাম, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। ওকে, এই যে বিখ্যাত গান, এই যে মুক্তিযুদ্ধের গান, আমাদের হৃদয়ের গান, এটা গোবিন্দ হালদার, আমাদের এটার রচয়িতা গোবিন্দ হালদার। বাংলাদেশ সংবিধানের কত অনুচ্ছেদে বলা আছে নারী পুরুষ সবাই সমান থাকবে? এটা হলো 28 অনুচ্ছেদ। সংবিধান আমরা যখন পড়িয়েছি, এগুলো আমাদের লেকচার শিটে আছে, বারবার বলেছি কয়েকটা অনুচ্ছেদের কথা। ওকে, যেমন 4 নম্বর অনুচ্ছেদে বলেছি যে জাতীয় সঙ্গীত এর কথা বলা আছে, এখানে রাষ্ট্রীয় কোন অনুষ্ঠানে 4 লাইন বাজানো হবে। এরপরে আমরা বলেছি 22 নম্বর অনুচ্ছেদ, যেখানে বলা আছে বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে আলাদা হবে। 28 নম্বর অনুচ্ছেদ আমরা বলেছি যেখান থেকে বলা আছে নারী পুরুষ সবাই সমান হবে। 77 নম্বরে বলা আছে অম্বাসম্যান বা ন্যায়পাল। 137-এ বলা আছে কর্ম কমিশন।
বাংলাদেশে হওয়া সর্বাধিক শক্তিশালী ভূমিকম্প এখন পর্যন্ত যেটা 1997 সালে যেটা হয়েছে চট্টগ্রামে, এইটা সবচেয়ে বেশি ভূমিকম্প ভয়াবহ ছিল, এটা আমাদেরকে জানতে হবে। মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ওরা 11 জন, এর পরিচালক কে ছিল? এটা একটু আমরা দেখি কে সঠিক উত্তর দিতে পারে। ওকে, আমরা একটু দেখি এইটা কে সঠিক উত্তর বলতে পারে। ওরা 11 জন, এটা কে বলতে পারে? মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ওরা 11 জনের পরিচালক কে ছিল? ওরা 11 জন, কে বলতে পারে? দেখি যে এই প্রশ্ন উত্তর বলতে পারবে, একটা মাত্র প্রশ্ন, সেই হচ্ছে আজকের ক্লাসের সুপারস্টার। দেখি কে বলতে পারে। আমাদের কিন্তু লাইভে আমরা দেখছি মেরিমণি রয়েছে, আমাদের নুরাইসিবা কিন্তু রয়েছে। দেখি ওকে, আমাদের কিন্তু আন্দ্রিলা চক্রবর্তী সে কিন্তু রয়েছে। আমরা 25 নাম্বার প্রশ্ন দেখি। আন্দ্রিলা চক্রবর্তী বলেছে বি, চাষী নজরুল ইসলাম। একজন বলেছে, আন্দ্রিলা চক্রবর্তী বলেছে এটা চাষী নজরুল ইসলাম। মেরিমণি বলেছে চাষী নজরুল ইসলাম। আর কে আছে দেখি, আর কেউ কিছু বলে কিনা? নুরাই সেইবা কি আছে, সে কি বলে দেখি। অর্থাৎ একটা মুক্তিযুদ্ধ ভিত্তিক যে উপন্যাস চলচ্চিত্র যেটাকে বলা হয়েছে ওরা 11 জন, এটা নুরাই সেইবা সেও বলেছে খ। ওকে, সবাই পারছে 3 জনে। ওকে, আমাদের এই আন্দ্রিলা চক্রবর্তী সে কিন্তু লাইভটা শেয়ার করেনি, খুব দ্রুত একটু শেয়ার করে দিও। এবার জিজ্ঞেস করছে IUCN এর সদর দপ্তর কোথায়? দেখি এটা কি বলতে পারে। IUCN এর সদর দপ্তর কোথায়? দেখি, এর আগের প্রশ্নটা কিন্তু সবাই পারছে। এবার 26 নাম্বার প্রশ্ন। এর আগের প্রশ্নটা কিন্তু 3 জনেই পারছে সঠিক। এবার আমরা দেখতে চাই 26 নাম্বার। IUCN এটার সদর দপ্তর কোথায়? দেখি 26 নাম্বার কে সবার আগে বলতে পারে, দেখা যাক। IUCN এর সদর দপ্তরটা কোথায়? এটা কি নিউ ইয়র্ক হবে, যুক্তরাষ্ট্র, নাইরোবি, কেনিয়া, প্যারিস ফ্রান্স, না গ্রান্ড সুইজারল্যান্ড? দেখতে চাই আমরা কে বলতে পারে। দেখি, আমরা একটা প্রশ্ন আগে ছেড়ে দিলাম, এইটা হলো আমাদের দ্বিতীয় প্রশ্ন। দেখি কে সবার আগে বলতে পারে। IUCN এর সদর দপ্তরটা কোথায় রয়েছে? যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে, না কেনিয়ার নাইরোবি শহরে, না ফ্রান্সের রাজধানী যে প্যারিস সেখানে, না সুইজারল্যান্ডের একটা বড় শহর যেটাকে আমরা গ্লান শহর বলি? ওকে, মেরিমণি বলেছে ক, সে বলেছে IUCN এটা হচ্ছে নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্রের। ওকে, নুরাই সেইবা সেও কিন্তু এটাকে বলেছে। আন্দ্রিলা চক্রবর্তী সেও কিন্তু এটাকে বলেছে। ওকে, 3 জনেই পেরেছে। ওকে, নিউ ইয়র্ক। এবারে বাংলাদেশের সংবিধানের কত নম্বর সংশোধনী দ্বারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে? তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিন্তু ছিল, সেটা বাতিল হয়েছে কত নম্বরের মাধ্যমে? দ্বাদশ, ত্রয়োদশ, পঞ্চদশ, ষোড়শ। আমাদের যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এটা কিন্তু আগে ছিল, কিন্তু গত যে সরকার ছিল, গত যে পতিত যে সরকার হাসিনা, তিনি কিন্তু এই যে এটা কিন্তু বাতিল করেছিলেন। কততম সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়? এটা তিনি বাতিল করেছিলেন কত নাম্বারের মাধ্যমে, সেটা একটু আমরা জানতে চাই। তাহলে 27 নাম্বার প্রশ্নে কি সঠিক উত্তর হতে পারে আমরা একটু দেখি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কে বাতিল করলেন, কত নাম্বার সংশোধনীর মাধ্যমে বাতিল হলো একটু দেখি। এটা আমরা জানি যে তৎকালীন প্রধান বিচারপতি ছিলেন খায়রুল হক, ABM খায়রুল হক। তিনি কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বাতিল করেন, এবং এই কারণে কিন্তু বর্তমান সেই যে সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক, তিনি কিন্তু বর্তমানে জেলখানায় রয়েছেন শুধু এই বিষয়টার কারণে। ওকে, দেখি কে কি উত্তর দেয়। আমাদের নুরাই সেইবা সে কিন্তু বলেছে এটা খ হবে। নুরাই সেইবা বলেছে খ, অর্থাৎ ত্রয়োদশ, ত্রয়োদশ মানে 13তম। ওকে, ওকে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় কোন সংশোধনীর মাধ্যমে? আমরা জানি যে যে সংশোধনীর মাধ্যমে এটা বাতিল করা হয়েছে সেটা কোনটা আমরা একটু দেখতে চাই। নুরাই সেইবা বলেছে খ, মেরিমণি বলেছে খ, ত্রয়োদশ, 13তম সংশোধনীর মাধ্যমে, 13তম। ওকে, ঠিক আছে, সঠিক হয়েছে। পরের প্রশ্নে চলে যাচ্ছি আমরা। গণতন্ত্রের মূল ধারণাটা কি? গণতন্ত্র মানেটা কি? সংখ্যাগুরু জনগণের শাসন, আইনের শাসন, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, জনগণের সম্মতি এবং প্রতিনিধিত্ব। গণতন্ত্রের মূল ধারণা কোনটা আসলে? সংখ্যাগুরু, আইনের শাসন, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, জনগণের সম্মতি ও প্রতিনিধিত্ব।
28 নাম্বার, দেখি কে বলতে পারে। 28, গণতন্ত্রের মূল ধারণাটা কি? ওকে, দেখি কে সবার আগে সঠিক উত্তর বলতে পারে। আমরা কিন্তু একেবারে শেষের দিকে চলে আসছি, আর 3টা প্রশ্ন আছে আমাদের, 28, 29, 30। অর্থাৎ ঢাকা ভার্সিটিতে পরীক্ষা হয় টোটাল 60 মার্কের, বাংলা 15, ইংরেজি 15, 30 এবং জিকে হইল 30। তাহলে জিকে আমরা 28 নাম্বার প্রশ্নে রয়েছি। গণতন্ত্রের মূল ধারণা এটা কি আসলে? সংখ্যাগুরু জনগণের শাসন, আইনের শাসন, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, জনগণের সম্মতি ও প্রতিনিধিত্ব। 28 নাম্বার মেরিমণি বলেছে কিন্তু ঘ, গণতন্ত্রের মূল ধারণাটা কি? জনগণের সম্মতি ও প্রতিনিধিত্ব। আর আমাদের নুরাই সেইবা সে কিন্তু বলেছে আমাদের, হ্যাঁ এটা সঠিক উত্তর, জনগণের সম্মতি ও প্রতিনিধিত্ব করা। গণতন্ত্রের মূল ধারণা হলো ডি, সঠিক উত্তর ডি। পরের অংশটা কি বলছে? স্বাধীনতার ঘোষণাপত্র 1971 সালে কে পাঠ করেন? স্বাধীনতার ঘোষণাপত্র কে পাঠ করেছিলেন? স্বাধীনতার ঘোষণাপত্র এটা কে পাঠ করেন? স্বাধীনতার ঘোষণাপত্র 1971 সালে কে পাঠ করেন? শেখ মুজিবুর রহমান, এম এ হান্নান, তাজউদ্দিন আহমেদ, জিয়াউর রহমান। স্বাধীনতার ঘোষণাপত্র কে পাঠ করেন? ওকে, 29 নম্বর প্রশ্ন, স্বাধীনতার ঘোষণাপত্র 1971 সালে কে পাঠ করেন? ওকে, আমাদের কিন্তু অনেকেই সঠিক উত্তর দিয়েছে। এটা নুরাই সিবা সঠিক বলেছে, মেরি মনি এটাও সঠিক উত্তর, এম এ হান্নান। ওকে, স্বাধীনতার ঘোষণাপত্র এম এ হান্নান। ওকে, জুলাই জাতিসংঘ 2025 অনুযায়ী বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম কি? সর্বোচ্চ আদালত তো আমরা সবাই জানি, এটা সর্বোচ্চ আদালত আমাদের সুপ্রিম কোর্ট, এটা সবাই জানা আছে। ওকে, তাহলে আজকে ঢাকা ভার্সিটির এই প্রশ্ন শেষ হয়ে গেল। এই টোটাল 60টা এমসিকিউ ছিল, এর মধ্যে যারা 24 পাবে তারা কিন্তু রিটেনের খাতা তাদের কাটা হবে, আর যারা 24-এর চেয়ে কম পাবে তারা কিন্তু ফেল করেছে বলে গণ্য হবে, তাদের আর রিটেন পার্ট কাটা হবে না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা যারা যারা ক্লাসটি দেখছেন অবশ্যই আপনার বন্ধুদেরকে মেনশন করে দিবেন, যারা ঢাকা ভার্সিটি অথবা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবে। এই প্রশ্নগুলোই কিন্তু বিভিন্ন পাবলিক ভার্সিটিতে আসবে। আর যদি অ্যাডমিশন প্রার্থী হয়ে থাকেন অবশ্যই আপনার বন্ধু যারা ভর্তি পরীক্ষার্থী রয়েছে তাদেরকে মেনশন করে দিবেন। আর যদি জব প্রার্থী হয়ে থাকেন অবশ্যই আপনার যে সমস্ত চাকরি প্রার্থী বন্ধুরা রয়েছে তাদেরকে মেনশন করে দিবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ আবারও দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ।